এটা বিএ সিক্স সেমিস্টার ইতিহাসে তোমাদের যে পাস করেছে 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাতে তোমাদের যে 2023 সালে যে শর্ট কোশ্চেনগুলো ছিল তোমাদের পাস করেছে, সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সিক্স সেমিস্টার ইতিহাসে 2023 সালে যেই প্রশ্নগুলো এসেছিলো তোমাদের 2 নম্বরে, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে থাকি, আমি আবার বলেছি, তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও আমি তোমাদের এর আগে তোমাদের 2022 সালে যে প্রশ্নগুলো ছিল শর্ট কোশ্চেন, সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি এবং তোমাদের একটা সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোতে আলোচনা করা আছে আমার চ্যানেলে হয়তো অলরেডি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অতি অবশ্যই দেখে নেবে। আমি 5 এবং 10 নম্বরের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই দেখে নেবে। এবং ইতিহাস ছাড়াও তোমাদের বাংলাতে অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি, তোমাদের বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাস কোর্সের সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের এই সাবজেক্টগুলো আছে অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে সেই প্রশ্ন দেখে নাও, কোন সালে ও কেন ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল? 814 খ্রিস্টাব্দ থেকে 815 সাল পর্যন্ত কংগ্রেসের আয়োজন সহ ইউরোপ এবং বিশ্ব রাজনীতিতে শহরটি একটা প্রধান ভূমিকা পালন করে চলেছিল। ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো বা মানুষ বলা হতো। রাশিয়ার জার আলেকজান্ডার তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে উপহাস করেছিলেন। তুরস্কের নৈতিক চরিত্রিক দৃঢ়তা রুগ্ন দেখা দিয়েছিল এবং তুরস্কের সাম্রাজ্যের দুর্বলতা এই পতনমুখ অবস্থার জন্য তুরস্কের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো। এবং পরবর্তী প্রশ্নে দেখে নাও, আনসুলেস কি? জার্মান সম্রাট হিটলার জাতির ঐক্য স্থাপনের জন্য জার্মানের সঙ্গে টিউটন জাতির অধ্যুষিত অস্ট্রেলিয়াকে সংযুক্ত করবার পরিকল্পনা করেছেন। তার এই নীতি আনসুলেস নামে পরিচিত। এবং নেক্সট দেখে নাও, টেনিস কোডের শপথ কী ছিল? তো উত্তর দেখে নাও, স্টেট জেনারেল এর অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্প্রদায়ের কিছু ভোটের পরিবর্তে মাথাপিছু ভোটের দাবি জানালে রাজা সরস লুই সভাকক্ষ বন্ধ করে দেন। ক্রুদ্ধ তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমাবেত হয়ে শপথ নেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটা সংবিধান রচিত হবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে না। এইটি টেনিস কোডের শপথ নামে পরিচিত। 100 দিবসের শাসন বলতে কী বোঝো? 100 দিবসের শাসন বলতে কী বোঝো? লাইপজিগের যুদ্ধে 813 খ্রিস্টাব্দে নেপোলিয়ানের পরাজিত হলে তাকে এলবা দ্বীপে নির্বাচিত করা হলে 815 খ্রিস্টাব্দে মার্চে তিনি ফ্রান্সে প্রবর্তন করলে রাজা অষ্টাদশ লুই ইংল্যান্ডে পালিয়ে যান। এই সময় তিনি প্রায় 100 দিন 20 মার্চ 29 জুন 815 খ্রিস্টাব্দে ফ্রান্সে শাসন করেন। তাই এই শাসনকাল ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের শাসন নামে পরিচিত। ম্যাটারনিক যুগ বলতে কী বোঝায়? তো উত্তর জানান, ক্যারলিলে বলেছিলেন যে কোনো জাতির ইতিহাস সবচেয়ে বেশি প্রতিফলিত সেই দেশের মহান ব্যক্তির জীবন বৃত্তান্ত আলোচনার মধ্যে দিয়ে। অস্ট্রেলিয়ার ম্যাটারনিক কেবলমাত্র অস্ট্রেলিয়াদের নয়, সমসাময়িক ইউরোপের বিশেষ প্রভাব বিস্তার করেছিল। এর জন্য 1816 সাল থেকে 1948 সাল পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে এজ অফ ম্যাটারনিক বা ম্যাটারনিকের যুগ বলে অভিহিত করা হয়। কার্বনারি কারা, তাদের কেন কার্বনারি বলা হতো? কার্বনারি কারা এবং তাদের কেন কার্বনারি বলা হতো? উত্তর দেখুন, কার্বনারি ছিল ইতালির একটি গুপ্ত সমিতি। এর লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের দ্বারা ইতালি থেকে অস্ট্রেলিয়ার বিতরণ এবং ইতালির ঐক্য সাধন। এই সমিতির সদস্যরা কার্বন বা জ্বলন্ত আঙ্গর বহন করত বলে এই সমিতির নামকরণ হয়েছিল কার্বনারি। 1991 খ্রিস্টাব্দে ফ্রান্সের সক্রিয় নিষ্ক্রিয় নাগরিক বলতে কাদের বোঝানো হতো? তো উত্তর দেখলাম, যাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া ছিল তাদের সক্রিয় নাগরিক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। শুধুমাত্র 25 বছরের বেশি বয়সী পুরুষ যারা কর প্রদান করেছেন তারা ভোট দেওয়ার অধিকারী এবং সক্রিয় নাগরিক হিসেবে বিবেচিত হন। নারী, শিশু এবং অন্যান্য মানুষ নিষ্ক্রিয় নাগরিক হিসেবে বিবেচিত হন। মহিলা, শিশু এবং অন্যান্য মানুষ ভোট দেওয়ার অধিকারী ছিল না। কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় ও কেন? কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় ও কেন? উত্তর দেখলাম, ইউরোপের ইতিহাসে 1890 সাল থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ, এজ অফ আর্মড পিস বলে অভিহিত করা হয়।
কার্বন এই সময় কালের মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশই শান্তির বাতাবরণে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত সম্পন্ন করেছিল। জোলভারিন কি? প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির শুল্ক সংঘের নাম ছিল জোলভারিন। 1834 জোলভারিন প্রতিষ্ঠিত হয়েছিল। জার্মানির ঐক্য আন্দোলনের জোলভারিন এর বিশেষ অবদান ছিল। কোন 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 রাষ্ট্রে ত্রিশক্তি আতাত গঠন করা হয়েছিল ও কি উদ্দেশ্যে? কোন কোন রাষ্ট্র ত্রিশক্তি আতাত গঠন করা হয়েছিল ও কি উদ্দেশ্যে? 1907 সালে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত হয়েছিল। মার্কেন্টাইল বাদ বলতে কি বোঝো? মার্কেন্টাইল বাদ ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে ইউরোপের একটি অর্থনৈতিক তত্ত্ব। এই অর্থনৈতিক তত্ত্ব অনুসারে পুঁজি সরবরাহের উপর দেশের উন্নতি নির্ভরশীল বলে মনে করা হয়। অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদ এর অন্যতম প্রবক্তা ছিল। মার্কেন্টাইলবাদ বা বাণিজ্যিকবাদ বর্তমানে রাজনীতিবিদের কাছে গ্রহণযোগ্য তথ্য নয়। তো এই হলো তোমাদের যে 2023 সালে যে প্রশ্নগুলো ছিল সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিলাম। এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই খাতা লিখে নেবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। এবং ভিডিওর যদি তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।